শুরু করতে চলেছি আজকের নবম শ্রেণীর দ্বিতীয় ভাষা যাদের বাংলা, সেই সাহিত্য সঞ্চয়নে বাংলার ইতিহাস ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের লেখা। ঠিক আছে? আচ্ছা দেখো, বেলা 5টার সময় সিরাজউদ্দৌলা চৌপালায় চড়িয়া দুর্গ মধ্যে উপস্থিত হইলে ইউরোপীয়রা তাহার সম্মুখে উপনীত হইল। বেলা 5টা, সময়টা তোমরা অবশ্যই মনে রাখবে। বেলা 5টার সময় সিরাজউদ্দৌলা চৌপালায় চড়িয়া, চৌপালা মানে 4টে পায়াযুক্ত, চৌপালায় চড়িয়া দুর্গ মধ্যে উপস্থিত হইলে কি হয়েছে? ইউরোপীয়রা তার সম্মুখে নীত হইল, মানে উপনীত হলো, তার সম্মুখে এলো। এবার দেখো, আচ্ছা এবার দেখো, হলওয়েজ সাহেবের 2 হস্ত বদ্ধ ছিল। নবাব খুলিয়া দিতে আজ্ঞা দিলে তাহাকে এই বলিয়া আশ্বাস প্রদান করিলেন। নবাবরা এই বলি, মানে নবাব সিরাজউদ্দৌলার কাছে বন্দি ছিল ওরা, ঠিক আছে, হলওয়েজ সাহেব। তো এবার নবাব আজ্ঞা দিল, যে কি আজ্ঞা দিল নবাব? যে হলওয়েজ সাহেবের হাত দুটো যেন খুলে দেওয়া হয়, বদ্ধ ছিল। এবার দেখো, হাতে এখানে ছবিও আছে, শেকল পরানো। এবার তাহাকে এই বলিয়া আশ্বাস প্রদান করিলেন, তোমার একটি কেশও স্পৃষ্ট হইবেক নাই। কেশ অর্থে চুল, পৃষ্ঠ মানে তোমার একটি চুলও খোয়া যাবে না। এবার বলছে, অনন্তর বিস্ময় প্রকাশপূর্বক কহিলেন, এত অল্প সংখ্যক ব্যক্তি কীরূপে 400 গুণ অধিক সৈন্যের সহিত এতক্ষণ যুদ্ধ করিল। পরে এক অনাবৃত প্রদেশে সভা করিয়া তিনি কৃষ্ণদাসকে সম্মুখে আনিতে আদেশ করিলেন। দেখো, এখান থেকে প্রশ্ন আসবে, প্রশ্নোত্তর পর্বে আমি অবশ্যই আলোচনা করে দেব। নবাব যে ইংরেজদিগকে আক্রমণ করেন, কৃষ্ণদাসকে আশ্রয় দেওয়া তাহার এক প্রধান কারণ। কৃষ্ণদাসকে সে আশ্রয় দিয়েছিল, তাহাতে সকলে অনুমান করিয়াছিল যে তিনি কৃষ্ণদাসের গুরুতর দণ্ড করিবেন, কিন্তু তিনি তাহা না করিয়া তাহাকে এক মহামূল্য পরিচ্ছদ পুরস্কার দিলেন। দেখো, এখানে উনি বলতে চাইছেন যে তাহাতে সকলে অনুমান করিয়াছিল তিনি কৃষ্ণদাসের গুরুতর দণ্ড করিবেন। কৃষ্ণদাস তার অধীনে ছিল, এবং কিন্তু তিনি তাহা না করিয়া, দণ্ড না দিয়ে তাকে মহামূল্য পরিচ্ছদ পুরস্কার দিলেন। ঠিক আছে? দেখো, এবার এইখানে দেখো, বেলা 6-7 ঘন্টার সময় নবাব সেনাপতি মানিকচাঁদের, তাহলে নবাবের সেনাপতির নাম কি ছিল? মানিকচাঁদ। ঠিক আছে? এবার দেখো, মানিকচাঁদের হস্তে দুর্গ সমর্পণ করিয়া শিবিরে গমন করিলেন। সমুদায়ে 146 জন ইউরোপীয় বন্দী ছিল, সেখানে 146 জন বন্দী ছিল, এবং সেনাপতি সেই রাত্রি তাহাদিগকে যেখানে রাখিয়া নিশ্চিন্ত থাকিতে পারেন এমন স্থানের অনুসন্ধান করিতে লাগিলেন। এবার হচ্ছে, তৎকালে দুর্গের মধ্যে দীর্ঘে 12 হাত, প্রস্থে 9 হাত এইরূপ এক গৃহ ছিল। তাহলে গৃহটার দৈর্ঘ্য কত ছিল? দৈর্ঘ্য ছিল 12 হাত, দীর্ঘে, হ্যাঁ, আর প্রস্থে ছিল 9 হাত। তো বায়ু সঞ্চারের নিমিত্ত এই গৃহের এক দিকে এক মাত্র গবাক্ষ থাকে। ঠিক আছে? ইংরেজরা কলহকারী দুর্বৃত্ত সৈনিকদিগকে ওই গৃহে রুদ্ধ করিয়া রাখিতেন। নবাবের সেনাপতি দারুণ গ্রীষ্মকালে সমস্ত ইউরোপীয় বন্দীদিগকে ওই ক্ষুদ্র গৃহে নিক্ষিপ্ত করিলেন। নবাবের সেনাপতির নাম কি ছিল? সেনাপতির নাম ছিল মানিকচাঁদ। দারুণ গ্রীষ্মকাল ছিল, গরমকাল। সমস্ত ইউরোপীয় বন্দীদিগকে ওই ক্ষুদ্র গৃহে নিক্ষিপ্ত করে রাখলেন, বন্দি করে রাখলেন। সেই রাত্রিতে যন্ত্রণার পরিসীমা ছিল না। বন্দীরা অতি তরা মানে খুব তাড়াতাড়ি, শীঘ্র ঘোরতর পিপাসায় কাতর হইল। ওই ছোট্ট একটা ঘরে তো দম বন্ধ হয়ে আসবে, তখন ঘোরতর পিপাসা পেল তাদের। তাহারা রক্ষক দিগের নিকট বারংবার প্রার্থনা করিয়া যে জল পাইল, তাহাতে কেবল তাহাদিগকে ক্ষিপ্ত প্রায় করিল। প্রত্যেক ব্যক্তি সম্মুখরূপে নিঃশ্বাস আকর্ষণ করিবার আশায় গবাক্ষের নিকটে যাইবার নিমিত্ত বিবাদ করিতে লাগিল, এবং যন্ত্রণায় অস্থির হইয়া রক্ষীদিগের নিকট
ওই যে ঘর, হ্যাঁ, ওই ঘরের নিকট কি হলো, বিবাদ করিতে লাগিল এবং যন্ত্রণায় অস্থির হলো, তাদের পিপাসাও পেয়েছে। রক্ষীদিগের নিকট প্রার্থনা করিতে লাগিল, তোমরা গুলি করিয়া আমাদের এই দুঃসহ যন্ত্রণার অবসান করো, আমাদেরকে তোমরা গুলি করে ফেলো, গুলি করে মেরে ফেলো, তাহলে আমরা এই যন্ত্রণা থেকে উদ্ধার পাবো। এক একজন করিয়া ক্রমে ক্রমে অনেকে পঞ্চত্ব পাইয়া ভূতল সায়ী হইল, মানে অনেকে ভূতলে গড়িয়ে পড়ল মেঝেতে মাটিতে। অবশিষ্ট ব্যক্তিরা সব রাশির উপর দাঁড়াইয়া নিঃশ্বাস আকর্ষণের অনেক স্থান পাইল এবং তাহাতে কয়েকজন জীবিত থাকিল। ঠিক আছে, পরদিন প্রাতকালে ওই গৃহের দ্বার উদ্ঘাটিত হইলে দৃষ্ট হইল 146-এর মধ্যে 23 জন মাত্র জীবিত আছে। কতজন? 23 জন। অন্ধকূপ হত্যা নামে যে অতি ভয়ঙ্কর ব্যাপার প্রসিদ্ধ আছে সেই। তাহলে অন্ধকূপ হত্যার বিষয় নিয়ে লেখা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের কোন রচনা? বলতে হবে বাংলার ইতিহাস। ঠিক আছে, আচ্ছা, দ্য হিস্ট্রি অফ বেঙ্গল থেকে এটা নেওয়া হয়েছে, যা লেখা হচ্ছে যা বাংলা মার্শম্যানের লেখা ছিল, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এটা বাংলার ইতিহাস বাংলায় অনুবাদ করেছেন। অন্ধকূপ হত্যা বিষয় নিয়েই এটা লেখা। অন্ধকূপ হত্যা নামে যে অতি ভয়ঙ্কর ব্যাপার প্রসিদ্ধ আছে, হ্যাঁ, এই হত্যার নিমিত্তই সিরাজউদ্দৌলার কলিকাতা আক্রমণ শুনিতে এত ভয়ানক হইয়া রহিয়াছে। উক্ত ঘোরতর অত্যাচার প্রযুক্ত এই বৃত্তান্ত লোকের অন্তঃকরণে অদ্যপি দেদীপ্যমান আছে এবং সিরাজউদ্দৌলাও নৃশংস রাক্ষস বলিয়া প্রসিদ্ধ হইয়াছেন সিরাজউদ্দৌলা। কিন্তু তিনি পরদিন প্রাতঃকাল পর্যন্ত এই ব্যাপারের বিন্দু বিসর্গ জানিতেন না। সেই রাত্রিতে সেনাপতি মানিকচাঁদের হস্তে দুর্গের ভার অর্পিত ছিল, অতএব তিনি সমস্ত দোষের ভাগী। তাহলে যার হাতে দুর্গ ছিল সেই ঘটনাগুলোর জন্য সেই দায়ী, মানিকচাঁদ। আচ্ছা, এবার দেখো 21শে জুন, এই তারিখটা মনে রাখবে প্রত্যেকে। 21শে জুন প্রাতঃকালে এই নিদারুণ ব্যাপার নবাবের কর্ণগোচর হইলে যে এইভাবে অন্ধকূপ হত্যা করা হয়েছে, অন্ধ কারাগারের মধ্যে হত্যা হয়েছে। যাই হোক, কর্ণগোচর হলো, তিনি অতিশয় অনবধান প্রদর্শন করিলেন। অন্ধকূপের ঊর্ধ্ব হইয়া যে কয় ব্যক্তি জীবিত আছে হলওয়েল সাহেব তাদের মধ্যে একজন ছিলেন, যারা যারা বেঁচে ছিল। নবাব তাহাকে আহ্বান করিয়া ধনাগার দেখাইয়া দিতে কহিলেন। তিনি দেখাইয়া দিলেন, কিন্তু ধনাগারের মধ্যে 50 সহস্রের অধিক টাকা পাওয়া গেল না। 50 সহস্র, ঠিক আছে? তাহলে বুঝতে পারছো তোমরা, 50 সহস্র, এখানে কিন্তু সহস্রের কথা বলা হয়েছে। এবার যদি তোমাদের প্রশ্ন আসে যে কত পরিমাণ টাকা ধনাগারে ছিল, 50 সহস্র টাকা ধনাগারে ছিল। আচ্ছা, এরপরে দেখো সিরাজউদ্দৌলার 9 দিবস, এইটাও প্রশ্ন আসে যে সিরাজউদ্দৌলা কত দিবস কলকাতার সান্নিধ্যে থাকিলেন? তখন বলতে হবে 9 দিন ছিলেন। 9 দিবস কলিকাতার সান্নিধ্যে থাকিলেন। অনন্তর কলিকাতার নাম আলীনগর রাখিয়া মুর্শিদাবাদ প্রস্থান করলেন। তাহলে সিরাজউদ্দৌলা কলকাতার নাম কি রেখেছিলেন? আলীনগর। এবার আলীনগর, কলকাতার নাম আলীনগর কে রেখেছিলেন? বলতে হবে নবাব সিরাজউদ্দৌলা। তারপর উনি ওখানে 9 দিন থেকে মুর্শিদাবাদে চলে গেলেন। 2রা জুলাই, এইটাও কিন্তু প্রশ্ন আসে, 2রা জুলাই গঙ্গা পার হইয়া তিনি হুগলিতে উত্তীর্ণ হইলেন এবং লোক দ্বারা ওলন্দাজ ও ফরাসিদিগের নিকট কিছু কিছু টাকা চাহিয়া পাঠাইলেন। তিনি তাহাদিগকে এই বলিয়া ভয় প্রদর্শন করিলেন, যদি অস্বীকার করো তোমাদেরও ইংরেজদের মতো দুরবস্থা করিব। যদি তোমরা অস্বীকার করো, তাহাতে ওলন্দাজেরা 4.5 লক্ষ আর ফরাসিরা 3.5 লক্ষ টাকা দিয়ে পরিত্রাণ পাইলেন। ওলন্দাজরা কত টাকা দিয়ে পরিত্রাণ পেয়েছিল? 4.5 লক্ষ, আর ফরাসিরা 3.5 লক্ষ। যে বৎসর কলিকাতা পরাজিত হইল ও ইংরেজরা বাংলা হইতে দূরীকৃত হইলেন, সেই বৎসর অর্থাৎ 1756 খ্রিস্টাব্দে দিনেমারেরা এই দেশে বাসের অনুমতি পাইয়া শ্রীরামপুর নগর সংস্থাপিত করিলেন। দিনেমারেরা তাহলে কত খ্রিস্টাব্দে এসেছিল? 1756 খ্রিস্টাব্দে। প্রথায় শ্রীরামপুর নগর স্থাপন কারা করেছিল? দিনেমারেরা। সিরাজউদ্দৌলা জয়লাভে প্রফুল্ল হইয়া পূর্ণিয়ার অধিপতি পিতৃব্যপুত্র শকটজঙ্গকে আক্রমণ করা স্থির করিলেন। সিরাজউদ্দৌলা তাহলে পূর্ণিয়ার অধিপতি কে ছিল? যদি প্রশ্ন আসে হবে শকটজং। কে আক্রমণ করেছিল? শকটজংয়ের সাথে কার যুদ্ধ হয়েছিল? সিরাজউদ্দৌলা। তাকে কে পরাজিত হয়েছিল? শকটজং পরাজিত হয়েছিল। বিবাদ উত্থাপন করিয়া
নিমিত্ত করিবার নিমিত্ত অর্থের জন্য আপন এক ভৃত্যকে ওই প্রদেশের ফৌজদার নিযুক্ত করিয়া পিতৃব্য পুত্রকে এই আজ্ঞাপত্র লিখিলেন যে তুমি অবিলম্বে ইহার হস্তে সমস্ত বিষয়ের ভার দিবে। ওই উদ্ধত যুবা পত্র পাঠে ক্রোধে অন্ধ হওয়া ও ক্ষিপ্তপ্রায় হইয়া উত্তর লিখিলেন, আমি সমস্ত প্রদেশের যথার্থ অধিপতি দিল্লি হইতে সনন্দ পাইয়াছি, অতএব আজ্ঞা করিতেছি তুমি অবিলম্বে মুর্শিদাবাদ হইতে চলিয়া যাও। ঠিক আছে, অর্থাৎ সিরাজউদ্দৌলা জয়লাভে প্রফুল্ল হলো। এই যে দিনামাইরা ও যে মানে কলকাতা আলীনগর স্থাপন করলো, ও যে যুদ্ধে ছিল সেই জয়লাভ করলো এবং পূর্ণিয়ার অধিপতি পিতৃব্য অর্থে পিতৃতুল্য যে পিতৃস্থানীয় অর্থাৎ পিতার বন্ধুর পুত্র শকটজঙ্গকে আক্রমণ করা স্থির করলেন। ঠিক আছে, বিবাদ উত্থাপন। তারপরে দেখো এই হচ্ছে, তাহলে শকটজং কে ছিল বোঝা গেল। তুমি অবিলম্বে মুর্শিদাবাদ হইতে চলিয়া যাও, এই কথা লিখলো পত্রে অর্থাৎ চিঠিতে। এই উত্তর পাইয়া সিরাজউদ্দৌলা ক্রোধে অধৈর্য হলেন। এই সিরাজউদ্দৌলাকে পত্র যখন লেখা হলো তখন সিরাজউদ্দৌলা উত্তর পেল। দেখো ওই উদ্ধত যুবা পত্র পাঠে ক্রোধান্ধ ও ক্ষিপ্তপ্রায় হইয়া উত্তর লিখলেন, আমি সমস্ত প্রদেশের যথার্থ অধিপতি দিল্লি হইতে সনন্দ পাইয়াছি এবং অতএব আজ্ঞা করিতেছি তুমি অবিলম্বে মুর্শিদাবাদ ত্যাগ করো। অর্থাৎ সিরাজউদ্দৌলাকে বলছে। এই উত্তর পাইয়া সিরাজউদ্দৌলা ক্রোধে অধৈর্য হইলেন এবং অতি তরায় সৈন্য সংগ্রহ করিয়া পূর্ণিয়া যাত্রা করিলেন। শকটজঙ্গ এই সংবাদ পাইয়া সৈন্য লইয়া তদভিমুখে আগমন করিতে লাগিলেন। যেই শুনল সিরাজ এগিয়ে আসছে তখন সেও এগোলো সৈন্য নিয়ে, কিন্তু শকটজঙ্গ নিজে যুদ্ধের কিছুই জানিতেন না এবং কাহারও পরামর্শ শুনিতেন না। নিজে তো কিছুই জানতো না এবং কারোর পরামর্শ শুনতো না। তাহার সেনাপতিরা সৈন্য সহিত এক দৃঢ় স্থানে উপস্থিত হইল। ওই স্থানের সম্মুখে জলা পার হইবার নিমিত্ত মধ্যে একমাত্র সেতু ছিল, মানে ওই জলাভূমিটা পার হওয়ার জন্য একটা সেতু ছিল। সৈন্য সকল সেই স্থানে শিবির সন্নিবেশিত করিল। সেখানে সৈন্যরা দেখবে সৈন্যদের শিবির থাকে, যারা যুদ্ধ করতে যায় তাদের শিবির থাকে, তাই তো? মানে ঠিক শিবির কাকে বলে তোমরা জানো? শিবির হচ্ছে এমন একটা জায়গা, দেখবে সেই যখন তোমরা যখন পাহাড়ে বেড়াতে যাবে তাঁবু বলে না, ওই তাঁবুর মতোই অনেকগুলো থাকতো, যেখানে ওই যারা যুদ্ধ করতো সেনাপতিরা বা যারা যে রাজারা তারা ওই শিবির পেতে ওখানে থাকতো। যতদিন যুদ্ধ চলতো ওইখানেই থাকতো, ওখানেই খেতো, ওখানেই রান্না হতো, ওখানেই খেতো, ওখানে থাকতো, ঘুমোতো, আবার যুদ্ধ চলতো। ঠিক আছে, তো যাই হোক ওইগুলোকেই তাঁবুর মতোগুলোকে শিবির বলা হয়। তো সেনাপতিরা ওখানে থাকতো, আবার যখন যুদ্ধ শেষ হয়ে যেত আবার তারা তাঁবু ফাবু তুলে বা শিবির তুলে আবার চলে আসতো নিজেদের রাজ্যে জয়ী হলে। আচ্ছা, এই হচ্ছে ব্যাপার। তারপরে দেখো সৈন্য সকল সেই স্থানে শিবির সন্নিবেশিত করিল, কিন্তু তদীয় স্থানে মানে সেই স্থানে তদীয় সৈন্য মধ্যে এক ব্যক্তিও উপযুক্ত সেনাপতি পার্টি ছিল না। প্রত্যেক সেনাপতি আপন আপন সুবিধা অনুসারে পৃথক পৃথক স্থানে সেনাপতি নিবেশিত করিলেন। সিরাজউদ্দৌলা সৈন্য ওই জলার সম্মুখে উপস্থিত হইয়া শকটজংয়ের সৈন্যের উপর গোলা চালাইতে লাগিল। ঠিক আছে, শকটজংয়ের উপর গোলা চালাইতে লাগিল। কার সৈন্য? সিরাজউদ্দৌলার সৈন্য। বড় বড় কামানের গোলাতে তদীয় সৈন্য ছিন্ন ভিন্ন হইলে তিনি নিতান্ত উন্মত্তের ন্যায় স্বীয় অশ্বারোহীদিগকে জলা পার হইয়া বিপক্ষ সৈন্য আক্রমণ করিতে আজ্ঞা দেয়। দেখো যুদ্ধ চলছে, সিরাজউদ্দৌলার সৈন্য কখনো হেরে গেলে আবার বিপক্ষ সৈন্য আছে তারা আবার আক্রমণ করছে, এইভাবে যুদ্ধ চলতে থাকে। তাহারা অতি কষ্টে কর্দম পার হইয়া শুষ্ক স্থানে উপস্থিত হইবা মাত্র সিরাজউদ্দৌলার সৈন্য অতি ভয়ানক রূপে তাহাদিগকে আক্রমণ করিল। তাহলে সিরাজউদ্দৌলার যে সৈন্যরা ছিল তারা কি করলো? অতি ভয়ানক রূপে আক্রমণ করলো। যাই হোক, ঘোরতর যুদ্ধ হইতেছে এমন সময় শকটজং স্বীয় শিবিরে প্রবেশ করলেন, মানে নিজের শিবিরে, স্বীয় অর্থে নিজের শিবিরে প্রবেশ করলেন এবং অত্যধিক সুরাপান করিয়া এমন মত্ত হইলেন যে সোজা হইয়া বসিতে পারেন না। উনি অত্যধিক পরিমাণে সুরা অর্থাৎ কী খেয়েছিলেন? মাদকাসক্তি ছিল ওনার এবং মদিরা পান করেছিলেন। ঠিক আছে, যাকে আমরা পাতি বাংলায় মদ বলে থাকি। তো সেই সুরা পান করার পর এমন মত্ত হইলেন যে সোজা হয়ে বসতে পারলেন না। তাহার সেনাপতিরা আসিয়া তাহাকে রণস্থলে উপস্থিত থাকিবার নিমিত্ত অতিশয় অনুরোধ করিতে লাগিলেন। পরিশেষে ধরিয়া থাকিবার নিমিত্ত এক ভৃত্য সমেত তাকে ধরে যে তুলবে তার একটা ভৃত্য ছিল, তাহাকে হস্তিতে আরোহণ করাইয়া জলার প্রান্তভাগে উপস্থিত করিলেন। তথায় উপস্থিত হইবে মাত্র শত্রুপক্ষ হইতে এক গোলা আসিয়া তার কপালে লাগিল। তিনি তৎক্ষণাৎ পঞ্চত্বপ্রাপ্ত হইলেন।
বুঝতে পেরেছো? সৈন্যরা সেই সময় তার যুদ্ধ করার ক্ষমতাও ছিল না, সৈন্যরা তাহাকে প্রাণত্যাগ করিতে দেখিয়া শ্রেণীভঙ্গপূর্বক পলায়ন করলো। সেই সঙ্গে সঙ্গে যেই দেখলো, তারা জানতো না সে মাদকাসক্ত ছিল, মানে সে সবে মাত্র মদিরা পান করে বা সুরা পান করে এসেছে এবং তার অবস্থা মানে ঘোরতর ছিল, সে কিন্তু কি বলবো নেশার মধ্যে ছিল, নেশাগ্রস্ত ছিল। তো তারা কি করেছে, যেহেতু শত্রুপক্ষ তাই গোলা ছুঁড়ে দিয়েছে এবং যার ফলে সে সঙ্গে সঙ্গে স্পট ডেড হয়ে গেছে, মানে প্রাণত্যাগ করলো। এটা দেখে শ্রেণীভঙ্গপূর্বক পলায়ন করলো। 2 দিবস পরে, 2 দিন পর নবাবের সেনাপতি মোহনলাল, নবাবের আরেকজন সেনাপতির নাম পেলাম মোহনলাল, ঠিক আছে? মোহনলাল পূর্ণিয়া অধিকার করিলেন, পূর্ণিয়া আবার অধিকার করলো এবং তথাকার ধনাগারে প্রাপ্ত ন্যূনাধিক 90 লক্ষ টাকা, 90 বলতে 9 লক্ষ টাকা ও শকত জঙ্গের যাবতীয় অন্তঃপুরিকাগণ মুর্শিদাবাদে পাঠাইয়া দিলেন। সেখানে যারা ছিল পূর্ণিয়াতে কি ছিল, 90 লক্ষ টাকা ছিল এবং শকত জঙ্গের যাবতীয় অন্তঃপুরিকাগণ যারা অন্তঃপুরের নারী ছিল তাদের সবাইকে মুর্শিদাবাদে পাঠিয়ে দিল। এবার সিরাজউদ্দৌলা মুর্শিদাবাদে তাদের থাকার ব্যবস্থা করবে। যাই হোক, এটা হচ্ছে সংক্ষেপিত ও সম্পাদিত। সিরাজউদ্দৌলা মানুষ কিন্তু ভালো ছিল প্রকৃতপক্ষে। তোমরা সিরাজউদ্দৌলা সম্পর্কে যারা জানো, উনি ছিলেন, উনি নিজে কঠোর অনুশাসন করলেও উনি কিন্তু সেইভাবে প্রজাদের প্রতি কঠোরতা দেখাতে পারেননি বলেই কিন্তু তার বিরুদ্ধে চক্রান্ত করা হতো এবং ষড়যন্ত্র করা হতো। তার নিজের লোকেরা পর্যন্ত ষড়যন্ত্র করেছিল, যার একটা জ্বলন্ত দৃষ্টান্ত হলো তার নিজের মাসি ঘসেটি বেগম, ঠিক আছে? এছাড়াও দেখো আরও যারা ছিল ওখানে, তোমরা নিশ্চয়ই জানো সিরাজউদ্দৌলা সম্পর্কে। তোমাদের যাদের সিরাজউদ্দৌলার যে নাটক আছে সেখানে আছে, দেখবে যে সিরাজউদ্দৌলার সাথে সাথে যারা ছিল, জগৎ শেঠ, রায়দুর্লভ, তারা প্রত্যেকে কিন্তু ষড়যন্ত্রে লিপ্ত ছিল। এছাড়া রাজার মন্ত্রী কয়েকজন ছাড়া কিন্তু সিরাজউদ্দৌলার বিপক্ষে অনেকে ছিল। মীর জাফর, অনেক ষড়যন্ত্র হয়েছে। সিরাজউদ্দৌলা কিন্তু নানাভাবে কিন্তু সিরাজউদ্দৌলাকে বিপদে ফেলার চেষ্টা করা হয়েছিল, বুঝতে পেরেছো? এই গেল বাংলার ইতিহাস ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের উপর আলোচনা পর্ব। আজকের আলোচনা এই পর্যন্তই। আমি ক্লাসটা সম্পূর্ণ নিয়ে নিলাম। এর পরের ক্লাসে থাকবে প্রশ্নোত্তর পর্বে আলোচনা। তোমরা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, লাইক করো আর শেয়ার করো বন্ধুদের সাথে, বেল আইকন দিয়ে রাখো যাতে তোমাদের বন্ধুরাও ক্লাসগুলো পেতে পারে এবং নোটিফিকেশানগুলো পাওয়ার জন্য অবশ্যই বেল আইকন দিয়ে রাখবে। আজকের ক্লাস এই পর্যন্তই। থ্যাংক ইউ স্টুডেন্টস, থ্যাংক ইউ সো মাচ।